প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আচ্ছা, এরকম কখনো খেয়াল করেছেন যে হসপিটালে হয়তো নিয়ে যাওয়া হলো, তারপরে হসপিটাল বলল আমাদের সাথে এই ইন্স্যুরেন্স কোম্পানির কোনো কন্ট্যাক্ট নেই বা আমরা ওদের লিস্টে নেই। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে ওই কোম্পানিটিকে বা ওই হসপিটালটাকে ইন্স্যুরেন্স কোম্পানি ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। এরকম হয়ে গেলে কিন্তু আপনার ক্লেমটা বিরাট একটা বিপদে পড়ে গেল। তো এই ব্ল্যাক লিস্ট হসপিটাল, এই ব্যাপারটা কি? এর পিছনে কোনো তদন্তমূলক জিনিস আছে কিনা, কোনো খারাপ অভিসন্ধি আছে কিনা, কেন একটা হসপিটাল ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, এর ফলে কি হয় এবং এর প্রভাব কি পড়ে, এই গোটা ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। আমরা ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। এটা একটা বিরাট বিরাট বড় সমস্যা যে গিয়ে দেখা গেল যে ওটা ব্ল্যাক লিস্টেড হসপিটাল। এই ব্ল্যাক লিস্টেড হসপিটাল জিনিসটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব প্রাসঙ্গিক একটা তথ্য এবং এটা অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে বিশেষত আমরা লাস্ট এটা ২ বছরে অবজার্ভ করছি। মানে এটার এতটা ইমপ্যাক্ট আগে ছিল না। তো এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক লিস্ট কথাটা আমরা এই ভিডিওটা বানানোর পেছনে একটাই, যে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ইনফর্ম করা যে ভবিষ্যতে যাতে আপনারা এই ধরনের কোনো জায়গাতে সমস্যার সম্মুখীন না হন এবং আপনাদের ক্লেম যাতে কোনো, আমরা দুটো জিনিস রিকোয়েস্ট করব অবশ্যই। বিফোর এনি ক্লেম, যখনই কোনো আপনারা ভর্তি হচ্ছেন হসপিটালে ফর ইমার্জেন্সি আর প্ল্যান্ড এর ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। আপনারা অনেক সময় পাচ্ছেন। এমার্জেন্সির ক্ষেত্রে হয়তো সময় কম থাকে। তবুও কিন্তু আমাদের যেকোনো অ্যাপ, আপনাদের এখন সবকটা ইন্সুরেন্স কোম্পানি কিন্তু তাদের পার্সোনাল অ্যাপ আছে এবং অ্যাপেতে কিন্তু তাদের সমস্ত আমাদের সিটি ওয়াইজ, স্টেট ওয়াইজ আমাদের কিন্তু হসপিটাল লিস্ট কিন্তু ওখানে আপডেট থাকে। তো এখানে ক্ষেত্রে আপনারা যখনই একটু দেখে নেবেন এবং এখানে এখন সবকটা ইন্সুরেন্স কোম্পানি মেক্সিমাম, মোস্ট অফ দ্য কোম্পানি, তার সাথে সেখানে ব্ল্যাক লিস্টেড হসপিটাল লিস্টও কিন্তু ওখানে পাবলিশ করে দেয়। এবং অ্যাকচুয়ালি হয় কি, এই ব্ল্যাক লিস্টটা যেহেতু মানে আমাদের ডেইলি বেসিসে আপডেট হয়, অতএব এর আপডেশন হয়তো আমি ১৫ দিন আগে যেটা জেনেছিলাম, আজকের দিনে সেই তথ্যটা ঠিক নাও হতে পারে। হয়তো যে হসপিটালটাকে আমি ১৫ দিন আগে জানতাম সেটা লিস্টেড ছিল। হয়তো আজকে যখন দেখতে যাবো সেটা হয়তো ব্ল্যাক। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, বিফোর এনি অ্যাডমিশন, এবং অবশ্যই আপনারা যারা এখনো অ্যাপ ইউজ করেন না, আপনার যে অ্যাডভাইজার, যে যার মাধ্যমে আপনি পলিসিটা নিয়েছেন, তাকে অবশ্যই বলবেন, রিকোয়েস্ট করবেন যে আপনার মোবাইলে সেই ইন্সুরেন্স কোম্পানি অ্যাপ, এবং তাতে কি হবে সুবিধা, আপনার যেকোনো আপনি কি তাতে বেনিফিট পাবেন। আপনার পলিসি কপি, সফট কপি ওখানে এভেইলেবল থাকবে। আপনাকে কোথাও খুঁজতে হবে না তার হার্ড কপি। সেকেন্ড থিং হচ্ছে আপনার নেটওয়ার্ক হসপিটাল লিস্ট ওখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে মেক্সিমাম কোম্পানি এই মুহূর্তে আমাদের আমাদের হাঁটার উপরে একটা বেনিফিট দেয়, যেটা আমাদের অনেকেরই একটা 20 থেকে 30% ডিসকাউন্ট। ওটাও কিন্তু আমাদের অ্যাপে রিফ্লেক্ট করে। তারপরে রিনিউয়াল আমাদের প্রিমিয়ামটা অনেকটাই সেখানে আমরা 30% মতো কমিয়ে আনতে পারি, যেটা আমরা অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারি। এছাড়া আমাদের পলিসির ট্যাক্স বেনিফিট এর জন্য যে 80D সার্টিফিকেট বা আদার্স যা যা আছে, প্রিভিয়াস পলিসিস কপিস বা আমাদের ওই রিলেটেড যা যা, প্লাস হচ্ছে হেলথ চেকআপ, অনেক অ্যাপের মাধ্যমে আমরা হেলথ চেকআপ বুকিং করা এবং সেখানে যে ডায়াগনস্টিক এ আমরা যাব, সেটাও আমরা ওটার মধ্যে খুব সহজে করতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে যদি আমার মোবাইল নাম্বার বা আমার পলিসি নাম্বার দিয়ে ওটাকে আপডেট করে নিই, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো করতে পারি। এবং ওখানেই আমরা লিস্টেড হসপিটাল, ব্ল্যাক লিস্টেড হসপিটালের একদম আপ টু ডেট অন দ্যাট ডে আমরা কি জায়গায় আছি সেটা আমরা জানতে পারি। এবং এটা জেনেই আমার মনে হয় হসপিটালে ভর্তি করতে যাওয়াটা খুব জরুরি। না হলে কিন্তু এই ধরনের সমস্যা, যেটা তুমি ১ম দিয়ে শুরু করলে, যে হয়তো গেলাম, গিয়ে দেখলাম সে আ হয়তো আদৌ লিস্টেও নেই। ব্ল্যাক লিস্ট হওয়ার ফলে তারা হয়তো বলেওনি, কিন্তু আল্টিমেটলি যদি আমি ভর্তি করেও সেখানে চিকিৎসা করে, তাহলেও কিন্তু পরবর্তীকালে রিইম্বার্সমেন্ট এর অপশন ওখানে থাকবে না। কারণ ইন্সুরেন্স কোম্পানি স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমাদের ব্ল্যাক লিস্ট ইয়েতে আপনারা কিন্তু কখনোই ভর্তি করলে কিন্তু আমরা তাদের রিইম্বার্সমেন্ট, কারণ এই জিনিসটা কেন তৈরি হয়েছে আমি তার পেছনে ইয়েটা বলি। অ্যাকচুয়ালি আমরা মানে যেটা হচ্ছে যে আমাদের IRDA যে রেগুলেটর, তারা যে ইন্সুরেন্স কোম্পানিগুলোকে যে গাইডলাইন বা যা, যা দিচ্ছে সেই অনুযায়ী তাদের যে নেটওয়ার্ক হসপিটালের সাথে একটা চুক্তি থাকে বা সেভাবে হয়। তো এখানে ক্ষেত্রে কিছু অসাধু নার্সিং হোম, তাদের একটা প্যানেল অফ ডক্টরস আছে, আমি সবাইকে বলব না। কিন্তু তারা এই যে আমাদের ইন্সুরেন্স তো অ্যাকচুয়ালি কি পরিষেবা, একটা মানুষের একটা পুল, মানে অনেক লোকের কাছ থেকে টাকা কালেক্ট করে সেটা কিছু লোক যারা অসুস্থ আছে তাদেরকে ওটা দেয়া হয়। এটা সাপোর্ট সিস্টেম, যাতে কেউ এফেক্টেড না হয়। আর যেহেতু একটা পুল আসে, সবার ছোট, ছোট কন্ট্রিবিউশন, অতএব কারোর গায়ে লাগে না। কিন্তু যার লাগে কাজে, তার কিন্তু একটা বড় জায়গা, যেটা ক্ষেত্রে তার ফান্ডিংটা, এটা কিন্তু একটা বড় জায়গা। তো এটাকে যদি কেউ মিসইউজ করে, সেখানে ক্ষেত্রে দেখা যায় যে কেউ ভর্তি হয়নি, তার নামে ফলস বিলিং বা এরকম কিছু তৈরি করে, এবং সেখান থেকে আমরা ক্লেম নেওয়া হয়েছে। এবং এগুলোর ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে আউট অফ এই যে সমস্ত যারা, এখানে প্রত্যেকটা ইন্সুরেন্স কোম্পানির একটা ভিজিলেন্স ডিপার্টমেন্ট থাকে।
এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যা হয় মার্কেটে তাদের সমস্ত কিছু যা ফ্রড ডিটেকশন করা এবং ফ্রড ডিটেকশন করে সেটা কোম্পানিকে ইন্টিমেট করে এবং এই ফ্রড সেল আমাদের যেটাকে বলে এটা প্রত্যেকটা কোম্পানির একটা সেল থাকে। তাদের তারা কিন্তু ওই অ্যাডভাইজার কাস্টমার বা প্রত্যেকটা জায়গা থেকে হসপিটালস কোথায় কোথায় এই ধরনের ইয়ে হচ্ছে সেগুলো নিয়ে তাদের রিপোর্ট ইয়ে করে এবং এটা কিন্তু যত বড় ইন্স্যুরেন্স কোম্পানি তাদের এই ডিপার্টমেন্টের ইয়ে তত স্ট্রং এবং তাদের কাজই হচ্ছে তাই কোথায় কোথায় এই জায়গাগুলো তৈরি হচ্ছে কোথাও কোনো ফ্রড হচ্ছে কিনা কোনো কোম্পানি কাউকে মিসইউজ করছে কিনা এখানে কোনো হসপিটাল কোম্পানিকে মিসইউজ করছে কিনা কাস্টমারকে মিসইউজ করছে কিনা এই জায়গাটা জানার জন্য। তো এখান থেকে এরকম কিছু রিসার্চ ফ্রড সেল যারা আছে তারা রিসার্চ করে এগুলো দেখে যে কিছু কিছু এরিয়া কিছু কিছু জায়গায় তাদের কিছু কিছু হসপিটাল বা ডক্টরস যারা এই মেডিক্লেমটাকে ইয়ে করছে মিসইউজ করছে তারা তাদেরকে ফলস বিলিং এর মাধ্যমে এবং এই 90% যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট ক্লেম 10% ক্যাশলেস কারণ ক্যাশলেস এর ক্ষেত্রে যেহেতু সঙ্গে সঙ্গে অন ডেস্ক সব পেপার পাঠানো বা এগুলো ব্যাপার থাকে প্লাস অনেক সময় আমাদের ইন্স্যুরেন্সের রিপ্রেজেন্টেটিভ ভেরিফিকেশনে আসে সেই ক্ষেত্রে তার চান্সেস কম কিন্তু রিইনভেস্টমেন্ট ক্লেমের ক্ষেত্রে যারা এটা করছে তারা ম্যাক্সিমাম কিন্তু এইভাবে ফলস বিল বা এরকম ধরনের অনেক কিছু বানিয়ে তার হসপিটাল হিস্ট্রি বানিয়ে বা অনেক কিছু যেটা হয়তো অ্যাকচুয়ালি হয়নি তো এরকম ভাবে প্লাস যে বিলটা যা অরিজিনাল হওয়ার কথা তার 5 থেকে 6 টাইম 10 টাইমস বিল বানিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে মিসইউজ করার চেষ্টা করছে এবং এটা একটা ঘটনা নয় হয়তো বেশ কিছু ঘটনা দেখার পর কোম্পানি অবজার্ভ করার পরে তখন তারা ডিসাইড করছে যে এই হসপিটাল বা এই নার্সিং হোমকে আমরা আমাদের ব্ল্যাক লিস্টের আওতায় আনবো অর্থাৎ এদের সাথে আমরা ভবিষ্যতে কোনো রকমের কাজ করবো না বা আমাদের কোনো কাস্টমারও ভবিষ্যতে তারা যাতে এখানে না যায় সেই হিসেবে আমরা কাস্টমারকে অবগত করব। তো এটা জাস্ট মেইন ব্ল্যাকলিস্টেড করার পেছনে এটা হচ্ছে যে যারা কখনো ইন্স্যুরেন্স কোম্পানি ইচ্ছা করে ব্ল্যাকলিস্ট করে না এর পেছনে এই ঘটনাগুলো এবং তাদের কাছে তাদের অডিটেড রিপোর্ট থাকে এবং তাদের এই ফ্যাক্ট থাকে কারণ যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কাউকে যদি ব্ল্যাকলিস্ট করে সেই হসপিটাল তাদের কাছে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। তো যদি সেখানে ক্ষেত্রে তাদের যদি এভিডেন্সিয়াল জিনিস না থাকে তারা করবে না। কিন্তু এভিডেন্সিয়াল ডকুমেন্টেশন এর পরেই কিন্তু এবং সেটা একটা নয় বেশ কয়েকটা হাতে পাওয়ার পরেই কিন্তু তারা ব্ল্যাক লিস্টের আওতায় আসে। অতএব এটা জেনে নেওয়া ভালো যে যখনই আমরা কোনো ব্ল্যাক লিস্টেড দেখে নেবো তার মানে এবং এখানের ক্ষেত্রে ভবিষ্যতে শুধু ওই ইন্স্যুরেন্স কোম্পানি না যেকোনো ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তো ওই ধরনের নার্সিং হোম বা হসপিটাল ওই ধরনের গোষ্ঠীকে করা ভালো, এভয়েড করা ভালো। ইভেন আমরা এরকম একটা ম্যাল প্র্যাকটিস দেখেছি অনেক জায়গাতে এরকম যে ইন্সুরেন্স কোম্পানি সেই এটাতে একটা এর জন্য যে অ্যামাউন্ট হসপিটালের সাথে ধার্য করেছে, যে ডাক্তার উনি অপারেশন বা করছেন সে বলছেন যে আপনার যা প্যাকেজ আছে বা আপনি যেটা পাবেন সেটা তো আপনি ওখানে দেবেন। আমার টাকা আমাকে ক্যাশে পে করতে হবে। আমি কিন্তু ওই চার্জ এ নেব না। আমাকে আচ্ছা। এক্সট্রা ৩০ বা ৪০,০০০ টাকা এবং সেই টাকাটা আমাদের কাস্টমারকে নিজেকে পকেট থেকে ভরতে হবে। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা অনেক জায়গায় করি এবং সেটা ডাক্তার ইনসিস্ট করে। কারণ যেহেতু ডাক্তার অপারেশন করে আমরা হয়তো অনেক সময় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিছু বা কাস্টমার তার এগেইনস্ট এ কিছু বলার সুযোগ পায় না। যার ফলে হয় অনেক সময় তাদেরকে এই জায়গাটার ফেস করতে হয়। তো এটা সব জায়গায় নয়। তো এটার যেটার জন্য কি আমাদের যে প্রভিশনস গুলো আছে এটাকে যদি ট্রান্সফার করতে হয় কারণ আমরা দেখেছি কি যখনই মানে এই মেডিক্লেম এর বা যখনই হসপিটাল ডিস্ট্রিক্ট যাওয়া হয় হসপিটাল ফার্স্ট এ জিজ্ঞেস করে আপনি কি ক্যাশে করবেন না মেডিক্লেম? তো যখনই এর মেডিক্লেম ব্যাপারটা আসে এবার সেখানে ক্ষেত্রে কিন্তু ওই বিল্ডিং এর এতে দুটোর আলাদা এই ব্যাপারগুলো এসে যায়। তো সেখানে ক্ষেত্রে আমাদের যদি মানে এখন যার জন্য ইন্সুরেন্স কোম্পানি চাইছে টাই আপ হসপিটাল বা নেটওয়ার্ক এর সাথে একটা মাল্টি লেয়ার মানে যাতে তাদের সাথে যে প্যাকেজ হবে তারা চায় মোটামুটি তার কস্ট স্ট্রাকচার ওই হসপিটালে যদি সাপোজ কথার কথা বলছি এক্সাম্পল গলব্লাডার অপারেশন যদি হয় তাহলে ওভারঅল গলব্লাডার অপারেশনের রেট তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে মোটামুটি দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডাক্তার করছে যদি একটা কেবিন বা এই জায়গায় রাখে তার খরচা মোটামুটি ৫০,০০০ টাকা হয়ে যাচ্ছে। তাহলে ওর মধ্যেই যাতে আসে। ওটা যদি কেউ যদি ১,০০,০০০ ২,০০,০০০ ১,৫ বিল করে পাঠায় তখন বুঝতে হবে যে কোথাও একটা সমস্যা হচ্ছে। কোন একটা জায়গায় ম্যানিপুলেশন করার চেষ্টা করছে যেটা ইন্সুরেন্স কোম্পানি আটকানোর চেষ্টা করে। এবং সেইভাবেই ওরা হসপিটালের সঙ্গে কথা বলে আজকের দিনে নেগোসিয়েশন করার চেষ্টা করে। কারণ মেক্সিমাম ইন্সুরেন্স পলিসি গুলো আজকের দিনে দাঁড়িয়ে মানে ইন্সুরেন্স কোম্পানি বলছে আমরা কিন্তু আপনাকে 100% ক্যাশলেস দেবো মানে আপনি যা বিলিং হবে আমরা পুরো দেখব এবং সেই জায়গায় এটা যদি করতে যায় সেখানে ক্ষেত্রে যদি বিলিংটা ৩ বা ৪ গুণ হয় নরমাল যেটা এভারেজ হওয়া উচিত সেটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আল্টিমেটলি যে বড় প্রিমিয়ামটা যখন আমার কাছে মানে কোম্পানিকে দিতে হচ্ছে তো সেটার ইমপ্যাক্ট কিন্তু আল্টিমেটলি আমাদের ক্লেম রেশিও, ক্লেম সেটেলমেন্ট রেশিও বা আমাদের সলভেন্সি রেশিও সবকিছুর উপরে ইমপ্যাক্ট হচ্ছে। আল্টিমেটলি কিন্তু ফিউচারে এটা আমাদের প্রিমিয়ামে ইমপ্যাক্ট করছে এবং আল্টিমেটলি প্রিমিয়াম বাড়ছে এবং সেটাকে সবাইকেই তার এর পেছনে সাফার হতে পর্যাপ্ত হচ্ছে। করে। তো আল্টিমেটলি এটাই কাম্য যারা আপনারা ভিডিও দেখছেন আপনাদের কাছে একটাই মেসেজ একটু অবশ্যই অ্যাপের মধ্যে আপনি আগে ভর্তি হওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে ব্ল্যাকলিস্ট হসপিটাল এবং এটা কিন্তু এরিয়া বা জোন ওয়াইজ কিছু কিছু সিটিতে প্রবণতা অনেক বেশি। এভারেজ সিটিতে আমরা যেমন কলকাতায় থাকি এখানে ২ থেকে ৩% এর বেশি
কিন্তু ব্ল্যাকলিস্ট হসপিটাল নেই। কিন্তু ওভারঅল অন্য সিটি গুলো দেখি আমরা মোটামুটি এভারেজ স্ট্যান্ডার্ড যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কথা বলছি। কিন্তু যদি আমরা ইয়েতে দেখি একটু অন্য সিটি গুলোতে দেখি সেই কিছু, কিছু জায়গায় সেখানে কিন্তু 15-20% পর্যন্ত ব্ল্যাকলিস্ট এ আওতায় এসছে কারণ সেখানে ম্যাল প্র্যাকটিস চলছে বলে। তো এটাই আমাদের মেসেজ যে বিফোর এনি অ্যাডমিশন এমার্জেন্সি অথবা প্ল্যান অবশ্যই কিন্তু তার আগে কনফার্ম না করে ভর্তি হবেন না যে হসপিটালটা ব্ল্যাকলিস্টেড আছে কি নেই এবং চেষ্টা করবেন আপনার যে ক্লেমটা সেটা যাতে ক্যাশলেস এ করা যায়। ক্যাশলেস এ হলে কি হবে? আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ঝঞ্ঝাট অনেক কম। কারণ যদি ক্যাশলেস এ না হলে আর ইভেন এখন আজকের দিনে দাঁড়িয়ে আইআরডি আরেকটা নতুন যেটা নিয়ে এসছে যে ক্যাশলেস এনিহোয়ার এভরিহোয়ার। তো যেখানে যদি আমার লিস্টেড নাও হয়, যদি আমি আমাদের এমপ্যানেল এ নাও পড়ি, যদি 48 ঘন্টা আগে জানাই এবং আমি যদি হসপিটালকে রিকোয়েস্ট করি বা নার্সিং হোমকে রিকোয়েস্ট করি, ঠিকভাবে যদি তার বিলিং বা ঠিকভাবে করতে পারি, তো নন নেটওয়ার্ক হসপিটাল কিন্তু আমার ক্যাশলেস সম্ভব। তো অতএব যদি আমি এটাকে ম্যাক্সিমাম ক্যাশলেস এতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম। তো এটাই আমাদের কাস্টমারদেরও চেষ্টা করতে হবে যারা আপনারা ভিডিও দেখছেন আপনাদের কাছে এটা মেসেজ এবং এটা অ্যাওয়ার থাকবেন এবং অবশ্যই দেখে নেবেন ব্ল্যাকলিস্ট কিনা। তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ভর্তি হওয়ার পরে এই ধরনের ঝঞ্ঝাট ক্লেম না পাওয়া বা পরবর্তীকালে এটাকে নিয়ে আরো কিছু সমস্যার সম্মুখীন হয়, এটাকে আপনাকে ফেস করতে হবে না। এটাই আমাদের মেসেজ ছিল। সিরিয়াস একটা আলোচনা হলো, এটা দর্শকের জন্য এবং যারা এই প্রফেশনে আছেন ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখুন, যারা এমনি দর্শক হিসেবে রয়েছেন তাদের জন্য একটাই মেসেজ যে সবার আগে ডাক্তারকে ফোন করবেন এবং তারপরে আপনার যিনি অ্যাডভাইজার, হ্যাঁ, যিনি আপনার মেডিক্লেমটা করে দিয়েছেন তাকে ফোন করার চেষ্টা করবেন। নিজে তো দেখেই নেবেন অ্যাপটা, যেটা শুভ্র বললো, তার সাথে সেকেন্ড ফোনটা তার কাছে যাক। কি বলো শুভ্র? একদম, হ্যাঁ, কারণ তিনিও তো অভিজ্ঞ, তিনিও ওয়াকিবহাল আছেন, তিনিও আপনাকে গাইড করবেন। দু রকমের হসপিটাল তাহলে পাওয়া গেল। একটা হচ্ছে নন নেটওয়ার্ক, সেখানে আমি ক্লেমটা পেয়ে যাব কিন্তু সেটা রিইম্বার্সমেন্টে নিতে হবে, ক্যাশলেস পাবো না। আর যদি যেটা বললে 48 ঘন্টা আগে থেকে যদি প্ল্যান করে করা যায় এমার্জেন্সি বাদে আর কি, তাহলে সেখানেও পেয়ে যেতে পারি। সেইভাবেই আইন তৈরি হচ্ছে। আর অন্যটা হচ্ছে কিন্তু যেটা নিয়ে আজকের আলোচনা হলো, সেটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড হসপিটাল। ব্ল্যাক লিস্টেড হসপিটাল তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমটা দেবে না। তার মানে যিনি হসপিটালে ভর্তি করলেন তার ফ্যামিলির লোককে বা যিনি নিজে ভর্তি হলেন তার পক্ষে এটা একটা বিরাট বড় ঝঞ্ঝাট নেবে এলো যে আমার মেডিক্লেম আছে অথচ আমি পেলাম না কারণ ওই হসপিটালটা ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। কাজে বুঝতে পারছেন এটা কতটা জরুরি। এবং একই সাথে শুভ্র, আমি এই প্রসঙ্গে বলবো, দেখো, অনেকে ভাবেন যে আমি তো ব্যাংক থেকে বা অনলাইনে করিয়ে নিয়েছি, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে পুরো দায়িত্বটা সেক্ষেত্রে কাস্টমারের নিজের হাতে চলে আসে। কারণ আমার একদম, যদি এমার্জেন্সিতে ব্যাংকে আমি মানে ব্যাংকে যোগাযোগ করব যে দাদা আমি ভর্তি করছি, সে বলবে হেল্পলাইনে ফোন করুন। ঠিক একই কথা অনলাইনে করলেও বাড়ির লোক অনলাইনে তখন করে ওই 1 2 3 4 বোতাম টিপে তখন হেল্পলাইন নিয়ে জানতে চাইবে, এটা খুবই মুশকিল হয়। তো কাস্টমারকে অ্যাওয়্যার হতে হবে এবং একই সাথে বোঝা যাচ্ছে কেন এ সব কিছুর পরেও যতই ডিজিটাল মাধ্যম হোক অ্যাসিস্ট্যান্স হিসেবে একজন অ্যাডভাইজারকে খুব দরকার, তাই না শুভ্র? একদম। তো এই কথা আমি বললাম, আপনারা যাতে অবগত থাকেন, যারা প্রফেশনে আছেন এবং যারা নেই, প্রত্যেকের জন্য এটা একটা ভীষণ ভাইটাল একটা ইনফরমেশন হয়ে থাকুক। এবং আপনারা যারা দেখছেন দর্শক, আপনাদের জন্য কিন্তু একটা ভাইটাল কাজ করার রয়েছে। আপনারা অবশ্যই এরকম একটা ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই করুন। আমরা খুব শিগগিরই ফিরে আসছি এইরকমই খুব ইম্পর্ট্যান্ট আরো কিছু তথ্য নিয়ে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ শুভ্র, আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে। থ্যাংক ইউ।